ওকে, প্রথমে আসো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু, তড়িৎ শব্দ থেকে আমরা যেটাকে নিব সেটা হচ্ছে, তড়িৎ শব্দ থেকে আমরা যাকে নিব সে হচ্ছে চার্জকে আমরা নিব। দ্বি শব্দ থেকে যেটাকে নিব সেটা হচ্ছে দুইকে নিব। মেরু শব্দ থেকে যেটাকে নিব সেটা হচ্ছে দুই প্রান্তে থাকবে, প্রান্ত শব্দটাকে নিব। তড়িৎ দ্বিমেরু শব্দ থেকে আমরা দুইটা চার্জকে নিব যারা দুইটা প্রান্তে থাকবে, যাদের চার্জ হচ্ছে সমান মানের বিপরীতধর্মী এবং যারা দুই প্রান্তে থাকবে খুব অল্প দূরত্বে এবং যাদের মাঝখানে 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 থাকবে হচ্ছে একটা কেন্দ্র যাকে ও বলবো। এ হচ্ছে তড়িৎ দ্বিমেরু। আজকের ক্লাসটা অনেক মজা হবে, অনেক মজা হবে। তাহলে আবার বলো, তড়িৎ মানে কি? চার্জ। দ্বি মানে কি? দুই। মেরু মানে কি? প্রান্ত। তাহলে দুইটা চার্জকে দুই প্রান্তে নিয়ে যাব একটা সমান মানের। চার্জগুলো কেমন হবে? চার্জগুলো কেমন হবে বাবু? বলে ফেলো। চার্জগুলো হবে এক নাম্বার সমান মানের, মান হবে সমান, ইকুয়াল ম্যাগনিটিউড। দুই নাম্বার হচ্ছে বিপরীতধর্মী, অপোজিট সাইন, বিপরীতধর্মী, অপোজিট সাইন। এরপর তিন নাম্বার হচ্ছে কি? মাঝখানে কি থাকবে? খুব অল্প দূরত্ব থাকতে হবে, খুবই কাছাকাছি থাকতে হবে তাদেরকে, বেশি দূরে থাকা যাবে না, তখন কিন্তু তড়িৎ দ্বিমেরু গঠন করবে না। তাহলে সমান মানের বিপরীতধর্মী খুবই কাছাকাছি যদি দুটি চার্জ থাকে, তখন তারা দুটি চার্জ থাকলে দেখো খুবই কাছাকাছি, এটা খুবই অল্প, খুবই নগণ্য ডিস্টেন্স, খুবই কম দূরত্বে দুটো চার্জ যদি থাকে সমান মানের বিপরীতধর্মী, দুটো চার্জ যদি খুবই কম দূরত্বে থাকে, সেই ক্ষেত্রে কোনো চার্জ অন্য চার্জের মানে কোনো একটা চার্জ নিজে কিছু করতে পারে না, তখন তারা দুইটা চার্জ একসাথে কাজ করে, দুটো চার্জ একসাথে কাজ করে, তখন সিঙ্গেল চার্জের অস্তিত্ব থাকে না। কখন থাকে না? সমান মানের বিপরীতধর্মী, সমান মানের বিপরীতধর্মী দুইটা চার্জ সমান মানের বিপরীতধর্মী দুইটা চার্জ খুবই কাছাকাছি থাকলে তখন কোনো চার্জই সিঙ্গেল থাকে না বা সিঙ্গেল তার প্রভাবটা বিস্তার করতে পারে না। তখন যেটা করে সেটা হচ্ছে দুইটা চার্জ একসাথে হয়ে একটা সিস্টেম গঠন করে এবং এরপরে তারা বলরেখা ছড়ায়, তারা আকর্ষণ করে, বিকর্ষণ করে, যা করার করে। দুইটা চার্জ যখন একটা সিস্টেম গঠন করে ফেলে, একটা ফ্যামিলি গঠন করে ফেলে, তারা দুইটা চার্জ মিলে একজন হয়ে যায়, একটা ফ্যামিলি গঠন করে। এই সিস্টেম, এই ফ্যামিলিকে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় বলি ইলেকট্রিক ডাইপোল। তাহলে কাকে ইলেকট্রিক ডাইপোল বলতে পারবো? যদি দুইটা সমান মানের বিপরীতধর্মী চার্জ খুবই কাছাকাছি থেকে একটা সিস্টেম গঠন করে, তাকে ইলেকট্রিক ডাইপোল বলতে পারবো। আবার বলছি, দুইটা সমান মানের বিপরীতধর্মী চার্জ খুবই কাছাকাছি থেকে যদি একটা সিস্টেম গঠন করে, তাকে ইলেকট্রিক ডাইপোল বলতে পারবো। সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এই ইলেকট্রিক ডাইপোল এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেচারের মধ্যে, আমাদের প্রকৃতির মধ্যে এমন অনেক পদার্থ আছে যারা ইলেকট্রিক ডাইপোলের মতো করে কাজ করে। যেমন ফর এক্সাম্পল আমাদের পানির অণু। আমরা যদি আমাদের পানির অণুর দিকে তাকাই, পানির অণুর মধ্যে অক্সিজেনে মাইনাস চার্জ, হাইড্রোজেনে প্লাস চার্জ, অক্সিজেনে মাইনাস চার্জ, হাইড্রোজেনে প্লাস চার্জ, ফলে পানির অণু একটা ডাইপোল হিসেবে কাজ করে। তাহলে ডাইপোল নিয়ে পড়াশোনা করাটা খুবই দরকার, কারণ আমাদের নেচারের মধ্যে অনেক ডাইপোল পদার্থ আছে যারা ডাইপোলের ধর্মগুলো আমাদেরকে প্রদর্শন করে থাকে। তাহলে ডাইপোলের মূল কনসেপ্টটা কি? ডাইপোলের মূল কনসেপ্টটা আমি আরও একবার বলছি, তোমরা যারা অলরেডি লাইভ ক্লাসে এসেছো সবাই একবার মনোযোগ দিবে। ডাইপোলের যে মূল কনসেপ্টটা আমি আরেকবার বলছি, দেখো ভালো করে। তড়িৎ মানে চার্জ, তড়িৎ শব্দ থাকলেই বুঝে নিবে চার্জ। দ্বি মানে দুই, মেরু মানে প্রান্ত, দুইটা চার্জকে কেমন চার্জ? সমান মানের বিপরীতধর্মী, খুবই কাছাকাছি। তাহলে এটা যদি হয় 10 কুলম্ব, এটাকেও হতে হবে 10 কুলম্ব, তবে এটা পজিটিভ চার্জ হলে এটা নেগেটিভ চার্জ হবে। সমান মানের বিপরীতধর্মী, খুবই কাছাকাছি দুইটা চার্জ যদি একসাথে একটা সিস্টেম গঠন করে, কোনো চার্জই আলাদাভাবে কোনো কিছু করবে না, তারা একসাথেই করবে। হ্যাঁ বললে একসাথে বলবে, না বললে একসাথে বলবে। বউ জামাই, সোজা কথাই বউ জামাই, সোজা কথাই বউ জামাই।
তড়িতের বউ জামাই। কোন একটা দাওয়াতে গেলে বউ জামাই একসাথে যাবে, শপিংয়ে গেলে বউ জামাই একসাথে যাবে, ঘুমোতে গেলে বউ জামাই একসাথে যাবে, খেতে গেলে বউ জামাই একসাথে যাবে, যাই করো না কেন বউ জামাই একসাথে করবে। তাহলে এরা আলাদা আলাদা থাকবে না, এরা একসাথে যখন সিস্টেম হয়ে যাবে, কাপল হয়ে যাবে, কাপল, এই কাপলকে, এই সিস্টেমকে বলবো ডাইপোল, কাপল ডাইপোল, এটা বলবো ইলেকট্রিক ডাইপোল। হ্যাঁ, ইলেকট্রিক ডাইপোল। ওকে, ঠিক আছে। সেই ডাইপোল থেকে এবার আমরা ফিজিক্সের কিছু সূত্র দিয়ে কিছু কোয়ান্টিটি বের করব। যেমন ডাইপোল নিজেও তো একটা সিস্টেম, তো এটা তো একটা তড়িৎ সিস্টেম, তাই না? এখান থেকে আমরা কিছু দেখব, আস্তে আস্তে কিছু সূত্র দেখব। ওকে, আশা করি ডাইপোলের মেইন যে কনসেপ্টটা সেটা তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি। ডাইপোলের মেইন কনসেপ্ট হচ্ছে ডাইপোল হচ্ছে দুইটা চার্জের একটা সিস্টেম, দুইটা চার্জের একটা সিস্টেম, দুইটা চার্জ মিলে যখন একসাথে কাজ করবে বউ জামাই আকারে, সেটাকে বলবো ডাইপোল। ওকে, আসো এরপরে নেক্সট, ডাইপোল, এই ডাইপোলের একটা বিশেষ ধর্ম আছে। হ্যাঁ, ডাইপোলের একটা বিশেষ ধর্ম আছে। একটা ডাইপোল কতটা শক্তিশালী তার আগে বলি, যেমন একটা চার্জ, একটি চার্জের ক্ষেত্র কতটা শক্তিশালী, শক্তি যদি আলাদা হয়ে যায়, শালী যদি আলাদা হয়ে যায়, তবে কি হবে? শালীকে আলাদা করা যাবে না, শক্তিশালী। ঠিক আছে, শক্তিশালী। একটি চার্জ ক্ষেত্র কতটা শক্তিশালী তা বলে দিবে, কে বলে দিবে? তড়িৎ প্রাবল্য। রাইট, তড়িৎ প্রাবল্যকে কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। তেমনি একটি ডাইপোল মানে হচ্ছে চার্জের সিস্টেম, একটি ডাইপোল, একটি ডাইপোল কতটা শক্তি এবং শালা। আচ্ছা, আমারও তো কথা, শালায় কি দোষ করছে? শালায় কি দোষ করছে বুঝি না। শক্তিশালা, আজকে থেকে আমরা শক্তিশালা লিখবো, শক্তিশালী লিখবো না, শালা লিখবো। একটা ডাইপোল কতটা শক্তিশালা তা বলে দিবে, কে বলে দিবে? তা বলে দিবে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু ভ্রামক নামক একটা জিনিস বলে দিবে একটা ডাইপোলের ক্ষেত্র, একটা ডাইপোল না বলে লিখো, একটা ডাইপোলের ক্ষেত্র কতটা শক্তিশালী, একটা ডাইপোলের ক্ষেত্র কতটা শক্তিশালা সেটা বলে দিবে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরু মানে ডাইপোল, ভ্রামক মানে মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট বলে দিবে তোমাকে। ডাইপোল মোমেন্ট নামে একটা জিনিস আছে, ফিজিক্সও কেমিস্ট্রিতেও সব জায়গায় দেখবে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট দ্বিমেরু ভ্রামক। ডাইপোল মোমেন্ট তোমাকে বলে দিবে, বিশেষ করে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তোমাকে বলে দিবে একটা ইলেকট্রিক ডাইপোল বা একটা তড়িৎ দ্বিমেরু কতটা শক্তিশালী। যার ডাইপোল মোমেন্টের মান বেশি, তার ওই যে তড়িৎ ক্ষেত্রটা বেশি শক্তিশালী। যার ডাইপোল মোমেন্টের মান শূন্য, তার কোনো তড়িৎ ক্ষেত্র নেই, থাকলেও সেটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে ডাইপোল মোমেন্ট তোমাকে বলে দিবে তার যে ক্ষেত্রটা সেটা কতটা শক্তিশালী। ওকে, এই ডাইপোল মোমেন্টের সূত্রটা আমরা এখন দেখব। ডাইপোল মোমেন্টকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি, ডাইপোল মোমেন্টকে পি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু, তাহলে ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু, ডাইপোল মোমেন্টের সূত্রটা ভালো করে খেয়াল করো। যেহেতু সেম চার্জের মাধ্যমে ডাইপোল গঠিত হয়, একটা প্লাস কিউ এবং একটা মাইনাস কিউ, সেম চার্জের মধ্য দিয়ে ডাইপোল গঠিত হয় এবং তাদের মিড ডিস্টেন্স যদি আমি চিন্তা করি, তাদের মিড ডিস্টেন্সকে আমি বললাম ডিস্টেন্স, যেহেতু আমি বললাম ডি, তাদের মিড ডিস্টেন্সকে আমি বললাম মধ্যবর্তী দূরত্বকে আমি বললাম ডি। তো যে কোনো একটা চার্জ নিলে হবে, যেহেতু দুইটাই সেম চার্জ, যে কোনো একটা চার্জের মান ইনটু ডিস্টেন্স ডি। তাহলে যে কোনো একটা চার্জ, ওই চার্জের সাথে মধ্যবর্তী দূরত্ব যদি আমরা গুণ করে দিই, মধ্যবর্তী দূরত্ব যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? চার্জের সাথে চার্জের সাথে চার্জের সাথে চার্জের সাথে দূরত্ব গুণ করে দিলে কি পাবো? ডাইপোল মোমেন্ট পেয়ে যাব। সো চার্জের সাথে দূরত্ব গুণ করে দিলে ডাইপোল মোমেন্ট পেয়ে যাব। আমাদের বইপত্রগুলোতে তারা ওই কেন্দ্র থেকে ডিস্টেন্স নিয়েছে, কেন্দ্র থেকে ডিস্টেন্স নেওয়ায় কেন্দ্র থেকে এটাকে বলেছে এ, এটাকে বলেছে এ, তাহলে দাঁড়ালো ডি সমান 2a। তাহলে এই সূত্রে চেঞ্জটা আসবে কোথায়? এই সূত্রে চেঞ্জটা আসবে ডি এর জায়গায় 2a। তাহলে যদি কখনো বইপত্রে 2a দেখতে পাও,
ভয় পাওয়ার কিছু নেই, তারা কেন্দ্র থেকে এটাকে এ ধরেছে, এটাকে ধরেছে, ফলে মোট ডিস্টেন্স হচ্ছে 2a, তাহলে d এর জায়গায় 2a লিখেছে। তো আমরা এত কাহিনী করব না, আমরা বলবো একটা চার্জের মান এবং মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্ট বলতে কি বোঝায়? ডাইপোল মোমেন্ট বলতে চার্জের মান এবং মধ্যবর্তী দূরত্ব, দিস ইজ কল ডাইপোল মোমেন্ট। চার্জের মান এবং মধ্যবর্তী দূরত্ব, দিস ইজ কল ডাইপোল মোমেন্ট। ওকে 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 বলো না, ওকে ওকে ওকে, চিনো চিনো না? ওকে আচ্ছা, এরপর আসো এবার, তাহলে আমরা ডাইপোল মোমেন্ট জেনেছি। তাহলে হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট? যখনই তোমার মাথায় ডাইপোল মোমেন্ট শব্দটা শুনবে, তোমার মাথায় হিট করবে কোন কথা বলো তো? ডাইপোল মোমেন্ট বলতে বোঝাচ্ছে একটা ডাইপোল কতটা শক্তিশালী, বা একটা ডাইপোলের যে ইলেকট্রিক ফিল্ড, একটা ডাইপোলের চারপাশে যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা শব্দ কেন করে? একটা ডাইপোলের চারপাশে যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কতটা শক্তিশালী, এটাই, ঠিক আছে, এটা বলে। ওকে, এরপরে আসো এবার ডাইপোল মোমেন্টটা দেখলাম, নেক্সট টপিক আসো। ডাইপোল মোমেন্টটা তাহলে কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে চার্জ এবং মধ্যবর্তী দূরত্ব। কারো ডাইপোল মোমেন্ট শূন্য হওয়ার অর্থ কি? ডাইপোল মোমেন্ট শূন্য হওয়ার অর্থ সে কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি করে নাই, অথবা তড়িৎ ক্ষেত্র তৈরি করলেও ক্যান্সেল হয়ে গেছে। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট শূন্য হওয়ার অর্থ। এবার চলে আসো খুব দ্রুত, ডাইপোলের একটা মজার কাহিনী আছে, তোমাদের এখন একটা মজার কাহিনী বলবো ডাইপোল নিয়ে। ডাইপোল নিয়ে যেটা মজার কাহিনী, সেটার নাম হচ্ছে টর্ক, সেটার নাম হচ্ছে টর্ক। এখন ডাইপোলের টর্ক পড়াবো, তাহলে টর্ক অফ ডাইপোল, ডাইপোলের টর্কটা খুবই মজার, এটা একটু তোমাদেরকে পড়াবো। ফিজিক্সের টর্ক এই শব্দটা তোমরা পাবে দুই জায়গায়, বলো তো কোথায়? নিউটনিয়ান মেকানিক্সে, নিউটনিয়ান বলবিদ্যায়, নিউটনের যে বলবিদ্যা, নিউটন সাহেবের যে কথাবার্তা, সেখানে তুমি টর্ক শব্দটা পাবে। একটু অন্ধকার হচ্ছে, তাহলে টর্ক শব্দটা কোথায় পাবো? নিউটনের বলবিদ্যায়। এবং টর্ক শব্দটা আরেকটা জায়গায় পাবো, সেটা হচ্ছে স্থির তড়িতে, ডাইপোলের টর্ক। ওকে আচ্ছা, এখন টর্ক মানে কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যে হোয়াট ইজ টর্ক। টর্ক খুবই মজার একটা জিনিস, দেখো একদম সিম্পলভাবে বুঝাই টর্ক জিনিসটা কি, একদম সিম্পলভাবে বুঝাই। একটা বস্তু আছে, বস্তুর এই দিকে দাও একটা বল, এই দিকে দাও আরেকটা বল, সমান মানের বিপরীত দিকে কিন্তু প্যারালাল 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 প্যারালাল, কি হওয়া যাবে না? এক বিন্দুতে হওয়া যাবে না। তাহলে দুটি বল, সমান বল, কেমন বল বলো না? সমান বল এবং বিপরীত দিকে, তাহলে দুটি সমান বল কোন দিকে? বিপরীত দিকে। কিভাবে? সমান্তরালে। কিভাবে? সমান্তরালে। কিভাবে? সমান্তরালে কাজ করলে তখনই দেখা যায় এই বল বস্তুকে এদিকে নিতে চায়, 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 এই বল বস্তুকে এদিকে নিতে চায়। ফলে কি হয়? এই বল এদিকে টানে, এই বল এদিকে টানে, এদিকে টানে, এদিকে টানে, এদিকে টানে, এদিকে টানে, ফলে এটা ঘুরে, এটা ঘুরে, ফলে এটা ঘোরা শুরু করে, তখন এটা ব্রর করে ঘুরে। তাহলে আবার বলতেছি, যখন ও এদিকে বল দিবে আর ও এদিকে বল দিবে, তখন এটা কি হবে? ব্রর করে ঘুরবে। যেমন ফর এক্সাম্পল তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, এরকম একটা জিনিস লাগবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এই টর্ক দেখানোর জন্য একটা জিনিস দাও তো বাবু প্র্যাকটিক্যালি। এই তো এটা দিয়ে হবে, বাট এটা দেখা যাবে। ওই যে দেখো একটা স্কেল আছে, এই যে স্কেল, হ্যাঁ, তাহলে এদিকে একটা বল দিবে, এদিকে একটা বল দিবে, তাহলে কি হবে দেখো, এদিকে একটা বল দিয়ে এদিকে নিয়ে যাবে, এদিকের বলটা এদিকে নিয়ে আসবে, ফলে এটা ব্রর করে ঘুরবে। দেখছো, এটা হচ্ছে টর্ক। তাহলে টর্ক হচ্ছে একমাত্র বস্তুর ঘূর্ণনের জন্য দায়ী। এই যে আমাদের মোটর ঘুরে, ফ্যান ঘুরে, প্লেন ঘুরে, উড়োজাহাজ ঘুরে, হেলিকপ্টার ঘুরে, ছেলেরা মেয়েদের পেছনে ঘুরে, সব কিছুর পেছনে টর্ক দায়ী, সব কিছুর পেছনে টর্ক দায়ী, তাই না? সব কিছুর পেছনে। এই যে একটা ছেলের পেছনে একটা মেয়ে ঘুরবে, সেখানেও কিন্তু টর্ক দায়ী। দুটি সমান বল বিপরীত দিকে সমান্তরালে কাজ করলে টর্ক, ঠিক আছে? তাহলে যত ঘোরাঘুরি আছে সবগুলা টর্ক। টর্ক মানে কি? একটা বস্তুর উপরে দুটা সমান মানের বল বিপরীত দিকে সমান্তরালে কাজ করতে হবে, সমান্তরাল, একদম সমান্তরাল হইতে হবে। এটা যেই দিকে সমান্তরাল, এটা বিপরীত দিকে হইতে হবে। তাহলে এই যে এটা এইদিকে আর এটা এইদিকে,
যদি এভাবে ঘুরে সেটা তখন বস্তু ঘুরতে থাকে, এটাকে আমরা বলি টর্ক। তাহলে টর্ক কি? টর্ক হচ্ছে বস্তুর ঘূর্ণন প্রবণতা, বস্তু যে ঘুরবে সেই ঘূর্ণন প্রবণতাকে বলা হয় টর্ক। ঠিক আছে, তাহলে টর্ক কি? বস্তুর ঘূর্ণন প্রবণতা। তো ডাইপোলের টর্কটা কিভাবে আসে? খুবই চমৎকার ব্যাপার। ডাইপোলের টর্কটা কিভাবে আসে সেটা আমরা এখন ধাপে ধাপে দেখব। তার আগে তোমরা টর্ক বুঝতে পেরেছো কিনা? টর্কটা অনেক মজার ছিল, টর্কটা বুঝতে পেরেছো আশা করি। ওকে, তাহলে আশা করি তোমরা এখানে টর্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, ঠিক আছে, এরপর চলে আসো বাবা, টর্কটা আরেকবার বুঝাই। দেখো এই যে এখানে একটা বল, এদিকে একটা বল দিলাম, বস্তুটা ঘুরতে থাকবে, ব্রররর করে ঘুরতে থাকবে না? হ্যাঁ, যত ঘোরাঘুরি আছে সব জায়গায় টর্ক। সো এটা হচ্ছে টর্ক। এখন আমরা দেখব ডাইপোলের ক্ষেত্রে কিভাবে টর্কটা কাজ করে। আমার আঁখি দুটি চোখে আমি হয়ে গেছি তার, লা 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 লা। দেখো তাহলে যেটা বললাম যে একটা ডাইপোলকে রাখলাম একটা ইলেকট্রিক ফিল্ডে, মনে করো এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, এই যে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে। ওকে, ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে কাজ করতেছে, ইলেকট্রিক ফিল্ডটা এই দিকে কাজ করতেছে। তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড বলতে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র এই দিকে কাজ করতেছে। এরপর এখানে একটা ডাইপোল রেখেছি, একটা ডাইপোলের ভালো করে খেয়াল করো, একটা পজিটিভ চার্জ এই দিকে আছে, নেগেটিভ চার্জ এই দিকে আছে। ওকে, এবং এটাকে এভাবে কোনাকুনি করে রেখেছি, তেচ্ছা তেচ্ছা করে রেখেছি, থিটা কোণে রেখেছি, থিটা কোণে, কত কোণে? থিটা কোণে রেখেছি, তেচ্ছা করে। এটা হচ্ছে একটা ডাইপোল। এখন এখন দেখো ইলেকট্রিক ফিল্ড দিয়েছি এদিকে, বুঝা নিও কথাটা বুঝা নিও। এখন দেখো আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড বা এটা তড়িৎ প্রাবল্য বলতে পারো, ক্লাস 9-10-ও পড়ে এসেছো, ক্লাস 9-10-এ পড়ে এসেছি। তড়িৎ প্রাবল্য সমান F/Q, ভেক্টর রাশি তাই উপরে সাইন দিলাম, ভেক্টর রাশি তাই সাইন দিলাম, F/Q। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন। সো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, F = QE। কি করেছি? কিউকে গুণ করে দিয়েছি। যে কোনো স্কেলার রাশিকে সামনে রাখতে হয়, ভেক্টর রাশিকে পরে রাখতে হয়, তাই স্কেলারকে সামনে ভেক্টরকে পিছনে রাখলাম, তাহলে QE। আচ্ছা, ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে দেখো এখন এখানে মাইনাস চার্জ আছে, সো এই মাইনাস চার্জের উপর এই তড়িৎ ক্ষেত্র যে বলটা দিবে, এই তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ বলরেখা, এই তড়িৎ বলরেখা এই চার্জকে যে বলটা দিবে সেটা হচ্ছে কি বল দিবে? এই চার্জকে বল দিবে। দেখো ভালো করে, আমরা যদি বলি মাইনাস চার্জের উপরে বল, মাইনাস চার্জের উপর বল দিবে -QE, কারণ এটা চার্জ হচ্ছে -QE দিবে। আর এই চার্জের উপর কি বল দিবে? এই চার্জের উপর বল দিবে +QE। তাহলে এটার মানও যা, এটার মানও তা, কিন্তু এটা যেদিকে এটা তার বিপরীতে। তাহলে এই বলটা যদি কাজ করে, এই বলটা যদি কাজ করে এদিকে, তাহলে এই বলটা কাজ করবে এইদিকে, রাইট? তাহলে এই বলটা, একটা বল যদি এদিকে কাজ করে, এদিকে যদি -QE কাজ করে, তাহলে এই দিকে কাজ করবে +QE। কেন? কারণ মাইনাস যেদিকে প্লাস তার বিপরীতে কাজ করবে, ফলে সমান মানের বিপরীতমুখী বল কাজ করতেছে ডাইপোলের মধ্যে। তাই ডাইপোলটা ব্রর করে ঘুরবে, ডাইপোলটা ঘুরতে থাকবে। এটাকে বলা হচ্ছে ডাইপোলের টর্ক, ডাইপোলের টর্ক। তাহলে ডাইপোল কেন ঘুরবে? কারণ ডাইপোলে বিপরীতধর্মী চার্জ আছে, বিপরীতধর্মী চার্জ আছে, ফলে বিপরীতধর্মী চার্জের ফলে বিপরীতধর্মী বল তৈরি হবে সমান্তরালে, সমান্তরালে বিপরীতধর্মী বল তৈরি হবে, তাই ডাইপোলের টর্ক তৈরি হবে। তাহলে আবার বলো, টর্কের জন্য কি দরকার? বিপরীতধর্মী সমান মানের বল দরকার। আর ডাইপোলের ক্ষেত্রে কিভাবে টর্ক তৈরি হয়? বিপরীতধর্মী চার্জ থাকায় সমান মানের বল, এই যে সমান মানের বিপরীতধর্মী বল তৈরি হয়। এখান থেকে ডাইপোলের টর্কের ধারণাটা আসে, এখান থেকে ডাইপোলের টর্কের ধারণাটা আসে। ওকে, এরপরে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব সেই ডাইপোলের ইকুয়েশনটা কি, বা ডাইপোলের যে সূত্রটা আছে সূত্রটা কি সেটা দেখব। তো এগুলো খুবই চমৎকার ক্লাস, এভাবে করে তোমাকে ডাইপোল কেউ পড়াবে না, সবাই হয়তো ডাইপোলের সূত্রগুলো লিখে দিয়ে চলে যাবে। ডাইপোল নিয়ে এত বিস্তারিত কথা কেউ বলবে না, তাই যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো তারা জিতে যাচ্ছ। ক্লাস শেষে লাইভটা ডিলিট করে দিব, যারা ক্লাস করবে না তারা হেরে যাবে। সবার জন্য সব সুবিধা দিতে নেই, ঠিক আছে? সবার জন্য সব সুবিধা দিতে নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এবার আসো ভালো করে খেয়াল করো। এখন আমরা দেখব সেই টর্কের ইকুয়েশন। নরমালি টর্ক বলতে বোঝায় দুটা জিনিস। নরমালি টর্ক বলতে বোঝায় যে বলটা কাজ করতেছে সেই বল
এবং যে মধ্যবর্তী লম্ব দূরত্ব, কিন্তু লম্ব দূরত্বটা আমরা এইভাবে না বলে আমরা এখানে একটা জাস্ট আপাতত ডি দিলাম, ডি এর পরিচয়টা বলি। তাহলে টর্ক মানে হচ্ছে বল এবং দূরত্ব। কোন দূরত্ব সেটা একটু বলি। দূরত্ব হচ্ছে দুটি সমান্তরাল, খুবই ইম্পর্ট্যান্ট, এই লাইনটা লিখে রাখো, দুটি সমান্তরাল লাইনের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ডি এর পরিচয় কি? দুটি সমান্তরাল লাইনের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে ডি এর পরিচয়। তা দুটি সমান্তরাল লাইনের মধ্যবর্তী দূরত্ব কোনটা? এই যে দেখো, এই একটা সমান্তরাল লাইন, এই একটা সমান্তরাল লাইন। তাহলে এই দূরত্বটা কি ডি? না, এটা ডি নয়। ডি হচ্ছে দুইটা সমান্তরাল লাইন টানবো, ওই দুটা সমান্তরাল লাইনের যে দুটা লাইনে বলটা কাজ করতেছে, ফোর্স একটা দিকে কাজ করতেছে, ফোর্স একটা দিকে কাজ করতেছে, যে দুটা সমান্তরাল লাইনে বল কাজ করতেছে তাদের মিড ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এটা হচ্ছে ডি, নট এটা ডি নয়। ঠিক আছে, এটা ডি নয়। তা আমরা যদি ডাইপোলের মধ্যবর্তী দূরত্বকে এলও বলি, ডাইপোলের লম্বাটাকে এল বলি, হ্যাঁ, তখন আমরা কি পাচ্ছি দেখো। তাহলে দেখো, এটা হচ্ছে ডাইপোলের প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে থিটা, সো এটা হচ্ছে এল। কাজেই এইটুকু হবে কি? এইটুকু হবে, এটা যদি থিটা হয় তাহলে এইটুকু হবে এল সাইন থিটা। কারণ কি? কারণ হচ্ছে এটা অতিভুজ, এটা থিটা, তাহলে এটা এল সাইন থিটা হবে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি টর্ক ইজ ইকুয়াল টু বল এফ এবং এল সাইন থিটা। এল কি? এল হচ্ছে ডাইপোলের দৈর্ঘ্যটা, ডাইপোলের লেন্থ। এফ কি? এফ হচ্ছে একটা চার্জের মান এবং তড়িৎ ক্ষেত্রের মান। তারপরে এল এর পরে সাইন থিটা। তারপর আমরা এখান থেকে বলতে পারি ইটাকে আলাদা করে ফেললাম, আর কিউ এবং এল এর পরিবর্তে আমরা লিখতে পারি পি মানে ডাইপোল মোমেন্ট। একটু আগে বলেছি ডাইপোল মোমেন্ট বলতে চার্জ এবং দূরত্বের গুণফল। তাহলে পি সাইন থিটা, এটা একটা টর্কের সূত্র যে পি সাইন থিটা। মানে কি? তড়িৎ ক্ষেত্র, পি মানে কি? তড়িৎ মোমেন্ট, সাইন থিটা। অতএব এখান থেকে আমরা চাইলে লিখতে পারি, আর নিচে হয়তো দেখা যাচ্ছে না, অতএব এখান থেকে আমরা চাইলে লিখতে পারি, আমরা কি পেয়েছি? টর্ক ইজ ইকুয়াল টু পেয়েছি পি সাইন থিটা। এখান থেকে আমরা সাইন থিটার পরিবর্তে লিখতে পারি ক্রস গুণফল, পি এবং এর ক্রস গুণফল। সো এগুলো সবগুলো টর্কের ইকুয়েশন। তাহলে টর্ক সমান বের করতে বললে কি করব? যদি আমাকে বল এবং মধ্যবর্তী দূরত্ব এবং কোণ দেওয়া থাকে, বল দেওয়া থাকলে বল দিয়ে করব, তড়িৎ ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামক দেওয়া থাকলে, মোমেন্ট দেওয়া থাকলে তড়িৎ ক্ষেত্র এবং মোমেন্ট দিয়ে করব। যদি মোমেন্ট ভেক্টর দেওয়া থাকে এবং তড়িৎ ক্ষেত্রের ভেক্টরটা দেওয়া থাকে, তড়িৎ প্রাবল্য ভেক্টর এবং মোমেন্ট ভেক্টর দেওয়া থাকে, তাহলে ওই দুইটার ক্রস গুণফলটাই হচ্ছে টর্ক। অনেকভাবেই টর্ক বের করা যায়, এগুলো সবভাবে টর্ক বের করা যায়। সো টর্কটা কোথায় থেকে এসেছে? এই সূত্র থেকে এসেছে। টর্ক ইজ ইকুয়াল টু এফ ডি মানে হচ্ছে দুইটা সমান্তরাল লাইনের মধ্যবর্তী দূরত্ব, যার মান হচ্ছে এল। তার পরবর্তীতে আমরা এল এল সাইন থিটা, যার মান হচ্ছে কত? সমান্তরাল মধ্যবর্তী লাইনের দূরত্ব হচ্ছে এল সাইন থিটা। এল সাইন থিটা বসালাম, এফ ইন্টু এল সাইন থিটা। এফ মানে হচ্ছে কিউ ই, একটু আগেই লিখিয়েছি, এফ মানে কিউ ই, কিউ এবং এল মিলে পি হবে ডাইপোল মোমেন্ট। সো ডাইপোল মোমেন্ট, তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তারপর হচ্ছে সাইন থিটা। এখানে তড়িৎ ক্ষেত্র কোনটা? এই যে বাইরে থেকে যে তড়িৎ ক্ষেত্রটা দিয়েছি সেটা। ডাইপোল যেটা তৈরি করেছে সেটা হচ্ছে পি, তার মানে ডাইপোল যেটা তৈরি করেছে সেটা পি, আর যে তড়িৎ ক্ষেত্রটা দিয়েছি সেটা ই। তাহলে দেখো, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ডাইপোলকে রেখেছি, তাহলে যেই ক্ষেত্রে রেখেছি সেটা ই, আর যাকে রেখেছি সেটা পি, দুইজনের উপরই ডিপেন্ড করবে। তাহলে টর্কটা দুজনের উপরে ডিপেন্ড করবে। একটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে রেখেছি সেই ই এর উপরে, আর একটা হচ্ছে যাকে রেখেছি সেই পি এর উপরে। তাহলে পি দুজনের উপর ডিপেন্ড করবে টর্কটা। তাহলে আমার টর্ক কী হবে? পি সাইন থিটা। ওকে, সো আবার বলছি, তোমাকে একটা তড়িৎ ক্ষেত্রে একটা ডাইপোলকে রাখা হবে, এই তড়িৎ ক্ষেত্রটা ই, ডাইপোলটা পি, পি সাইন থিটা, এটা হচ্ছে টর্ক। ওকে, তাহলে আমরা টর্কের এই কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছি। যারা মধ্যবর্তী দূরত্বের কনসেপ্টটা বুঝে নাই তাদের জন্য আরেকবার বলছি, মধ্যবর্তী দূরত্বটা আরেকবার বলছি, দেখো ভালো করে। মধ্যবর্তী দূরত্বটা মুছে আরেকবার বলছি। মধ্যবর্তী দূরত্বটা কিভাবে এল সাইন থিটা ধরেছি, এটা যারা মাথায় ঢুকে নাই, একদম সিম্পল ব্যাপার। দেখো, একদম সিম্পল ব্যাপার, ভালো করে খেয়াল করো। একদম সিম্পল ব্যাপার, ভালো করে খেয়াল করো। আমাদের ডাইপোলটাকে তো ওইভাবে বাঁকা করে রেখেছি, তো এর উপর বল কাজ করতেছে কিন্তু এই বরাবর আর এই বরাবর। বল যে লাইনে কাজ করতেছে ওটাকে বর্ধিত করো।
বল এ লাইন বরাবর কাজ করতেছে, এটাকে বর্ধিত করো, বল এ লাইন বরাবর কাজ করতেছে, এটাকে বর্ধিত করো। তাহলে এই দুইটা লাইনকে বর্ধিত করলাম, এই যে তাহলে এই যে বল যে দুই লাইনে কাজ করতেছে, এই বল দুই লাইনের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ওই ডিটা। তো এখন তো আমাদের ডাইপোলের দৈর্ঘ্যটা জানা আছে, ডাইপোলের দৈর্ঘ্য এল, ডাইপোলের দৈর্ঘ্যটা জানা আছে, ডি তো জানা নাই, আর এটা থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? এটা ত্রিভুজ বানাও, এটা এল, এটা থিটা, আর এটা হচ্ছে ডি। তাহলে আমরা এখানে বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাই অতিভুজ। তাহলে আমরা বলতে পারি এল সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব। তাহলে আমার ডি মানে এল সাইন থিটা। এই আশা করি বুঝতে পেরেছ। সেটা হচ্ছে ডাইপোলের টর্ক, ডাইপোলের টর্ক। এরপরে চলে আসো ডাইপোলের টর্কের পরে আরও একটা মজার ব্যাপার আছে। ডাইপোলকে আমরা যখন ঘোরাবো, ডাইপোলকে ঘোরানো যায়, তখন আমাদের কাজ করতে হয় এবং আমাদের তখন বিভব শক্তি সঞ্চিত হয়। ডাইপোলকে ঘোরাতে গিয়ে যেই কাজ করব এবং যেই বিভব শক্তি সঞ্চিত হবে সেটা নিয়ে আমরা এখন দেখব। এটা খুবই মজার একটা কনসেপ্ট, দেখো ভালো করে। তাহলে ডাইপোলকে ঘোরাতে গিয়ে যে কাজ হয় এবং যেই বিভব শক্তি সঞ্চিত হয় আমরা এখন সেটা দেখব। আজকে ম্যাথ করাবো না, ম্যাথ আগামী দিন করাবো। আজকে জাস্ট থিওরিটা দেখাবো। ডাইপোল নিয়ে অনেকেরই সমস্যা হয়, সেজন্য ভাবলাম ডাইপোলের উপর থিওরি ক্লাস নিই, যাতে করে ডাইপোলে সমস্যাটা চলে যায়। যারা আজকের ক্লাসটা করতেছো ডাইপোলের উপর কোনো সমস্যা থাকলে চলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে এবার আসো ডাইপোলকে ঘোরাতে কৃত কাজ। ডাইপোলকে ঘোরাতে কৃত কাজ, আমাদের যে কাজটা করতে হয় সেই কাজটা আমরা এখন দেখব। তাহলে ডাইপোলকে ঘোরাতে কৃত কাজ, ভালো করে খেয়াল করো। ডাইপোলকে ঘোরাতে আমাদের কী কী কাজ করতে হয়। মনে করো একটা ডাইপোল আছে এই বরাবর, এটাকে আমি ঘুরিয়ে এই ডাইপোলটাকে, মনে করো একটা ডাইপোল আছে আমার কাছে, এই ডাইপোলটাকে ঘুরে আমি এই বরাবর নিয়ে আসবো। থিটা পরিমাণ ঘোরাবো, অথবা থিটা 1 ছিল, থিটা 2 পরিমাণ ঘোরাবো। আমার কি পরিমাণ কাজ করতে হবে, আর কাজ করলে একটা শক্তি সঞ্চিত হয়, কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হবে, এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। এখন দেখো, মনে রাখবা, কেউ রৈখিকভাবে চললে কৃত কাজ W is equal to বল ইন্টু রৈখিক সরণ। আবার কেউ কৌণিকভাবে ঘুরলে কৃত কাজ W is equal to, তখন কিন্তু আর রৈখিক সরণ না নিয়ে আমরা কৌণিক সরণ নিই কৃত কাজের ক্ষেত্রে। কৌণিক সরণ তখন এস নয়, কৌণিক সরণ হয় থিটা। আর তখন বলটাও নিই কৌণিক বল, ঘূর্ণনের বল, তখন সেটাকে আমরা বলি টর্ক। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সবসময় W সমান Fs লেখা যাবে না। কখন আমরা W সমান Fs লিখতে পারবো? যখন আমাদের বস্তু রৈখিকভাবে চলবে তখন W সমান Fs লেখা যাবে। যখন বস্তু কৌণিকভাবে ঘুরবে তখন কিন্তু Fs লেখা যাবে না, তখন লিখতে হবে কৌণিক বল টর্ক আর কৌণিক সরণ থিটা, এটা লিখতে হবে। তাহলে কৌণিক বল টর্ক এবং কৌণিক সরণ থিটা লিখতে হবে, আদারওয়াইজ ভুল হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমার W সমান টর্ক থিটা। এখন থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ঘোরাবো, এতে করে কি কাজ করতে হবে সেটা কীভাবে বের করবো দেখো। আমরা ইন্টিগ্রেশন করে বের করবো, যেহেতু প্রতি মুহূর্তে টর্ক চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে টর্ক চেঞ্জ হয়। ইন্টিগ্রেশন DW সমান থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ঘোরাবো, টর্ক ডি থিটা, এটাই, আর কিছু না। এটাই হচ্ছে অ্যান্সার। এখন টর্কের মান জানা না থাকলে টর্কের মানটা বের করব। টর্কের মান, টর্কের সূত্র দিয়ে টর্কের মানটা বের করে এই কাজটা করব। যেমন আমরা যদি বলি টর্কের সূত্রটা কি, পি ডাইপোল মোমেন্ট, ই তড়িৎ ক্ষেত্র যেটার মধ্যে রাখবো সেটা, তারপরে আর কি, তারপর হচ্ছে আমার সাইন থিটা, তারপরে ডি থিটা। কার মানটা বসালাম বলো তো? টর্কের মানটা বসালাম, টর্কের মানটা বসাইলাম, তারপর ইন্টিগ্রেশন থিটা 1 থেকে থিটা 2। তাহলে এখানের মধ্যে ডাইপোল মোমেন্টটা কনস্ট্যান্ট, এটার মান চেঞ্জ হয় না। তড়িৎ ক্ষেত্রটাও চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট। শুধুমাত্র চেঞ্জ হয় সাইন থিটা আর ডি থিটা।
কাজেই এটা হচ্ছে চলক আর বাকি দুটা কনস্ট্যান্ট, কাজেই ওকেই ভিতরে রাখবো, বাকিগুলোকে বাইরে নিয়ে আসবো। আমার এদিকে জায়গা নাই, তোমাদের নিশ্চয়ই এটা লেখা শেষ নাহলে একটু লিখে নাও, এটা মুছে ফেলবে এটা। তাহলে আমরা কি বের করছি? ডাইপোলকে ঘোরাতে কৃত কাজ বের করছি। আমরা কি বের করছি? ডাইপোলকে ঘোরাতে কৃত কাজ বের করছি। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, একেবারে পিওর থিওরি পড়াচ্ছি। তাহলে একটা ডাইপোলকে θ1 থেকে θ2 ঘোরাবো, তো কেউ যদি রৈখিকভাবে চলে তখন কৃত কাজ হচ্ছে Fs, কিন্তু কেউ যদি কৌণিকভাবে ঘোরার ক্ষেত্রে তখন আমাদের কৌণিক বল টর্ক নিতে হবে, কৌণিক সরণ θ নিতে হবে, তখন কিন্তু Fs নিলে হবে না। এটা শুধু ডাইপোলের ক্ষেত্রে না, যে কেউ ঘুরতেছে তখন তার কৃত কাজ হবে টর্ক ইন্টু θ, অথবা আমরা যদি ইন্টিগ্রেশনও করি dw সমান টর্ক ইন্টু dθ, ইনিশিয়াল অ্যাঙ্গেল ফাইনাল অ্যাঙ্গেল। তা আমরা টর্কের মানটা বসালাম p sin θ, টর্কের মানটা বসালাম, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি p মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট যেটা কনস্ট্যান্ট, এবং আমরা দেখতে পাচ্ছি ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটাও কনস্ট্যান্ট, তাহলে তারা বাইরে আসবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বাইরে আসবে, এই যে দেখো dw কে ইন্টিগ্রেশন করলে w, θ1 θ2 বাইরে আসবে কে যারা কনস্ট্যান্টকে p এবং e বাইরে আসলো। তারপরে এর পরবর্তীতে আমার ভিতরে থাকবে যারা চলক sin θ dθ। sin θকে যদি কেউ ইন্টিগ্রেশন করে তাহলে পাওয়া যাবে মাইনাস কস, সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস θ2 pe। সো এটাই হচ্ছে আমাদের কাজের ফর্মুলা। আমাদেরকে কোণ দেওয়া থাকবে, কোণের মান বসাবো মাইনাস কস θ, এই যে মাইনাস কস θ কোণের মান বসাবো, এটাই হচ্ছে সূত্র। লিখে রাখো সবাই, এটাই হচ্ছে সূত্র, অথবা এভাবে লিখতে পারো মাইনাস pe cos θ2 cos θ1, এই cos θ2 cos θ1। এটা হচ্ছে একটা টর্ককে ঘোরাতে কৃত কাজ। এখন এখানের মধ্যে এগুলো আজকে জাস্ট থিওরিগুলো পড়ো, কালকে তোমাদেরকে এই থিওরির উপর ভিত্তি করে ম্যাথ করাবো। 0 ডিগ্রি ঘুরলে কি হবে, 90 ডিগ্রি ঘুরলে কি হবে, তারপরে অমুক ডিগ্রি ঘুরলে কি হবে, এই জিনিসগুলো পড়াবো। সো এই ছিল আমাদের তড়িৎ দ্বিমেরুর উপর আলোচনা। সো আজকের ক্লাসে আমরা কি দেখেছি? তড়িৎ দ্বিমেরু কি, তড়িৎ দ্বিমেরু মোমেন্ট কি, ডাইপোল মোমেন্ট, তারপর হচ্ছে তড়িৎ দ্বিমেরুর টর্ক, তড়িৎ দ্বিমেরুর কৃতকাজ, এগুলো একদম পিওর থিওরি পড়াইছি। এরকম থিওরি তোমাকে বইও পড়াবে না, কেউ পড়াবে না, এরকম থিওরি পিওর থিওরি ছিল। আগামী ক্লাসে আমরা এই থিওরির উপর ভিত্তি করে ম্যাথ দেখবো ইনশাল্লাহ। সো অবশ্যই স্থির তড়িতের ক্লাসগুলো রেগুলার করবে সবাই, একদম রেগুলার করবে, ঠিক আছে? ওকে।